শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর। চলুন জেনে নেওয়া যাক প্রথমেই সিলেট বিভাগের বিভিন্ন খবর। প্রবল বর্ষণে পাহাড় ধসে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণবাদ ইউনিয়নের চক্রবর্তী পাড়ায় পাহাড় ধসে অপরুদ্র পাল নামের 28 বছর বয়সের এক যুবকের মৃত্যু হয়েছে। তার ভাই পাপ্পু পাল গুরুতর আহত হয়েছেন বলেও জানা যায়। শুক্রবার রাত 3টার দিকে পাহাড় ধসে ঘরের উপরে পড়লে ঘুমন্ত অবস্থায় মাটি চাপায় অপুর মৃত্যু হয়। পাপ্পু পালকে এই অবস্থায় অসুস্থ অবস্থায় সিলেট এম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা লক্ষণবাদ ইউনিয়নের চক্রবর্তী পাড়ার ডাক্তার নকুল রুদ্র পালের ছেলে। গোলাপগঞ্জ মডেল থানার এসআই হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে ভারী বৃষ্টিপাতের ফলে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাল এলাকায় পাহাড় ধসে 20টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য রাজু আহমেদ। এতে গ্রামের রাস্তার উপর গাছপালা সহ মাটি ধসে পড়ায় মানুষের চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে ইউনিয়নের নালিবাড়ি গ্রামের আফসর আহমেদের ঘর পাহাড়ের মাটি ধসে চাপা পড়ে গিয়েছে। গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির লক্ষণবাদ ইউনিয়নের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের পরিবারকে 20,000 টাকা সহায়তা প্রদান করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি লক্ষণবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খলিকুর রহমান জানান, লক্ষণবাদ ইউনিয়নে পাহাড় ধসে অপরুদ্র পাল নামে একজন নিহত হয়েছে এবং তার ভাই পাপ্পু রুদ্র পাল সহ আরো অন্তত 5 জন আহত হয়েছেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সুনামগঞ্জের দোয়ারা বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ওবায়দ মিয়া নামে এক যুবকের। আজ শনিবার দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাওড়া গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত সুরজ মিয়ার ছেলে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ঘরের ছাদের উপর যত্রতত্র ফেলে রাখা রড সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী যথাস্থানে সারিবদ্ধ করছিলেন ওবায়দ মিয়া। এ সময় হঠাৎ করে অসাবধানতাবশত বাড়ির উপর দিয়ে প্রবাহিত বিদ্যুতের মেইন তারে রড লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিলেটে সয়াবিন তেলের কারসাজি বন্ধে অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এই সময় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মজুত করা প্রায় 3,500 লিটার সয়াবিন তেল জব্দ করে ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফখরুল ইসলাম এবং সহকারী পরিচালক শ্যামলপুর কায়স্থ। এই সময় তেল কেনার হিড়িক পড়ে যায় পুরো এলাকায় এবং মুহূর্তের মধ্যেই লোকারণ্য হয়ে যায়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে লোকজন তেল কিনতে থাকেন। তেল কিনতে আসা ক্রেতারা জানান, ভোক্তা অধিকার এই ধরনের অভিযান যেন নিয়মিত পরিচালনা করে থাকে। সেই সাথে এসব অবৈধ তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করার কথাও জানিয়েছেন তারা। সিলেটের কমলগঞ্জের মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধভাবে মজুত করা পূর্বের দামের 9,168 লিটার সয়াবিন তেল জব্দ করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সকাল 10:30টায় অভিযান চালিয়ে মুন্সিবাজারের মেসার্স সালাউদ্দিন স্টোরে অভিযান চালায় এবং জব্দ করা হয় তেল এবং দেওয়া হয় তাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা। মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আলামিনের নেতৃত্বে র্যাব 9 এর সহযোগিতায় মুন্সিবাজারের মেসার্স সালাউদ্দিন স্টোরে অভিযান চালানো হয়। অভিযানে সালাউদ্দিন স্টোরে অবৈধভাবে মজুত করা পূর্বের দামের 9,168 লিটার সয়াবিন তেল পাওয়া যায়। মজুতকৃত তেলগুলোর বোতলে আগের মূল্য লেখা রয়েছে, পরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও অবৈধভাবে মজুদের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সালাউদ্দিন স্টোরের মালিককে 1 লক্ষ টাকা জরিমানা করেছেন। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে উজানে ভারত থেকে নেমে আসা ঢল, এই দুয়ে মিলে সিলেটে বন্যার পদধ্বনি পাওয়া যাচ্ছে। ইতোমধ্যেই সিলেটের নিম্নাঞ্চলগুলো পানির নিচে তলে যেতে শুরু করেছে। বিশেষ করে গোয়াইনঘাট, জৈন্তাপুর দ্রুত বাড়ছে পানি। এদিকে সিলেটের সুরমা ও কুশিয়ারা সহ অন্যান্য নদীগুলোর পানিও ক্রমেই বেড়ে চলেছে। কোনো কোনো পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় অশনির প্রভাব আর পশ্চিম লঘুচাপের সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের সংমিশ্রণে বাংলাদেশ অঞ্চলে গভীর সঞ্চারণশীল মেঘমালার কারণে কয়েকদিন ধরে সিলেটে বৃষ্টি হচ্ছে এবং কখনো মাঝারি, কখনো ভারী, আবার কখনো অতি ভারী বৃষ্টি ঝরছে। সংশ্লিষ্টরা বলছেন, সুরমা, কুশিয়ারা, সারি, পেয়ান সহ সব নদীর পানি বেড়েছে। অব্যাহত বৃষ্টি আর উজানের ঢলে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ সহ উপজেলার হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। জৈন্তাপুর উপজেলার নিজপাট এবং জৈন্তাপুর ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের মানুষ এখনো পানিবন্দী। এসব গ্রামের সাথে উপজেলা সদরের সড়ক এবং যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই উপজেলায় ফসলি জমিও তুলে গেছে। একই অবস্থা গোয়াইনঘাটেও। আপাতত বৃষ্টির থামার কোনো পূর্বাভাস নেই সিলেটে, ফলে বন্যায় বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে জাতীয় পর্যায়ে
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পাড়ি জমানো এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে ভারতের পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। এর আগে ভারতে তার নামে বিপুল অর্থের সন্ধান পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের কলকাতায় পিকে হালদারের সহযোগী সুকুমার মৃধার কাছে এই অর্থের সন্ধান মেলে। শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অভিযান চালায় ভারতের অর্থ সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনফোর্স ডাইরেক্ট। ইডি জানায়, প্রশান্ত হালদার নামে এক বাংলাদেশের 1,000 কোটি টাকা আত্মসাৎ করায় কানাডায় পালিয়ে বেড়াচ্ছেন তারই সহযোগী সুকুমার মৃধা বর্তমানে উত্তর 24 পরগনার 15 নম্বর ওয়ার্ডের মাছ ব্যবসায়ী। এই সুকুমার মৃধার বাড়ি এবং দক্ষিণ 24 পরগনায় তার অফিস তল্লাশি চালায় ইডি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মাছের ব্যবসার আড়ালে বিপুল পরিমাণ বেআইনি টাকার লেনদেন করতেন। এছাড়াও রাষ্ট্রায়ত্ত ব্যাংক জালিয়াতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পিকে হালদারের বিরুদ্ধে প্রায় 3,600 কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগ রয়েছে। বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালনকালে এই অর্থ পাচার করেছিলেন তিনি। তাকে গ্রেফতার করতে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল। বৈদ্যুতিক পাখা খুলে আহত সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী মুরাদ হাসানের ডান চোখের উপর 3টি সেলাই দেওয়া হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসক ক্ষতস্থানে ড্রেসিং করে দিয়েছেন। এরপর থেকে নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছেন তিনি। জামালপুরের সরিষাবাড়ি আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে নিজ বাড়িতে গত বৃহস্পতিবার রাতে আহত হন মুরাদ। সিলিং ফ্যান খুলে তার মাথার উপর পড়ে যায়। মুরাদ হাসান জামালপুর 4 আসনের সংসদ সদস্য। আজ দুপুরে তিনি জানান, সেলাই থাকার কারণে ব্যথা অনুভূত হচ্ছে, বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখ জ্বলে। সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা দেবাশিস রাজবংশী বলেন, মুরাদ হাসানের বাড়ি থেকে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে। এবারে আন্তর্জাতিক। ভারতের ত্রিপুরা প্রদেশের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পদত্যাগ করেছেন। প্রদেশের নির্বাচন 1 বছর আগে শনিবার আকস্মিকভাবে পদত্যাগ করেছেন তিনি। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। আজ শনিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, প্রদেশের গভর্নর এন আর্যর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। রাজভবনে গভর্নরের সাথে বৈঠকের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। বিপ্লব কুমার দেবের বরাত দিয়ে দেশটির সরকারি সংস্থা পিটিআই বলেছে, দল চায় সংগঠনকে শক্তিশালী করতে, তাই তিনি কাজ করে যাচ্ছেন। ত্রিপুরার ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরীণ কোন্দলের খবর চাউর হওয়ার পর বিপ্লব কুমার দেবের পদত্যাগের ঘোষণা এলো। ত্রিপুরার বিধানসভায় বিজেপি দলীয় নতুন নেতা নির্বাচিত করতে শনিবার আরও পরের দলটির বৈঠকে বসার কথা রয়েছে। উত্তর কোরিয়ায় প্রকট আকার ধারণ করেছে মহামারী করোনা। দেশটির 5 লাখেরও বেশি মানুষ জ্বরে ভুগছেন। আজ শনিবার জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন 21 জন। এমন পরিস্থিতিকে মহাবিপর্যয় বলে আখ্যায়িত করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। গত বৃহস্পতিবার প্রথমবারের মতো করোনা রোগী শনাক্তের খবর সামনে আনে উত্তর কোরিয়া। রাজধানীর পিংঅং ওমিক্রনে আক্রান্ত ওই রোগী শনাক্ত হয়। এরই মধ্যে করোনার বিস্তার রোধে দেশজুড়ে লকডাউনের আদেশ দিয়েছেন কিম। উত্তর কোরিয়ার কোনো নাগরিক করোনা আক্রান্ত হননি বলে 2 বছর ধরে দাবি করে আসছিল সরকার। বিশ্বে করোনা মহামারী শুরুর পর থেকেই কঠোর বিধিনিষেধ জারি করেছিল দেশটি। এর জের ধরে তীব্র আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয়েছে পিংয়ংকে। উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম KNN এর দেওয়া তথ্য অনুযায়ী শুধু দেশটির 1,74,440 জনের জ্বর ছিল। এদিন পুরোপুরি সুস্থ হয়েছেন 81,430 জন আর মৃত্যু হয়েছে 21 জনের। এবারে আবহাওয়ার খবর। পশ্চিম লঘুচাপের কারণে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের সংমিশ্রণে বাংলাদেশ অঞ্চলে গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আজ শনিবার দিনভর সিলেট জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে আগামী 2 দিনের মধ্যে বৃষ্টির বেগ কমে আসবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা হাফিজুর রহমান জানান, সিলেট সহ দেশের 7টি বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কোথাও কোথাও অতিবৃষ্টি হতে পারে। 23 থেকে 43 মিলিমিটার বৃষ্টি হলে সেটাকে মাঝারি ধরনের বৃষ্টি এবং 89 মিলিমিটার বা এর বেশি হলে সেটিকে অতি ভারী বৃষ্টি বলা হয়। হাফিজুর রহমান আরও জানান, আগামী 2 দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমে আসবে এবং একই সঙ্গে বৃদ্ধি পাবে তাপমাত্রা। এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সাকিব আল হাসানকে শেষ পর্যন্ত খেলবেন। শনিবার সকাল পর্যন্ত মিলছিল না এই প্রশ্নের উত্তর। দুপুর গড়াতেই অধিনায়ক মুমিনুল হক নিশ্চিত করলেন, আগামী রোববার শুরু হওয়া প্রথম টেস্টে পাওয়া যাবে বাঁহাতি এই অলরাউন্ডারকে। বাংলাদেশ দলে সাকিবের উপস্থিতি নিঃসন্দেহে প্রতিপক্ষ দলের মাথা ব্যথার কারণ। সাকিব ফুফায় ভাবছে সফরকারী দল শ্রীলঙ্কা। সিরিজ শুরুর আগে আজ শনিবার সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক দিমত করুণারত্নে জানালেন, সাকিবকে সামলাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যখন তারা এখানে এসেছিলেন তখন বাংলাদেশ স্কোয়াড নিয়ে ধারণা ছিল।
সাকিব সেখানে ছিল এবং তারা তার জন্য প্রস্তুতি নিয়েছেন। তো এটা তাদের জন্য নতুন করে ভাবনার পরিবর্তন হবে না। করোনা ভাইরাস নেগেটিভ হয়ে সাকিবের ফেরা যেমন বাংলাদেশ শিবিরের জন্য স্বস্তির খবর, তেমনি শ্রীলঙ্কান দলের স্বস্তি তাদের নতুন সহকারী কোচ নাভিদ নেওয়াজ। লঙ্কান জাতীয় দলে যুক্ত হওয়ার আগে নাভিদ বাংলাদেশ অনূর্ধ্ব দলের দায়িত্বে ছিলেন। 4 বছর কাটিয়েছেন এই দেশে। বাংলাদেশকে প্রথমবারের মতো পাইয়ে দিয়েছেন যুব বিশ্বকাপ জয়ের স্বাদ। এখানকার আবহাওয়া আর কন্ডিশন সম্পর্কে ভালোই জানা আছে লঙ্কান এই কোচের। এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।